নমস্কার বন্ধুরা, আজ আমরা যে বিশেষ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব সেই মিউচুয়াল ফান্ডে আগামী দিনেতে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কোন ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড সে সম্বন্ধে বলার আগে চারটে নিউজ আপনাকে বলি। প্রথম নিউজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের যে এফএমসিজি সেগমেন্ট সেই সেগমেন্টেতে ৩,৯০০ কোটি টাকা ইনভেস্ট করার জন্য প্ল্যান করছে। দ্বিতীয় খবর, টাটা কনজিউমার্স লিমিটেড যেটা কিনা টাটা গ্রুপের এফএমসিজি আর্ম, তারা চাইছে বাজারেতে একদম ফুল ফ্লেজড এফএমসিজি কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করতে, এবং সেই কারণের জন্য এই টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড 2025 সালে তাদের ক্যাপেক্স এক্সপেন্ডিচারটা দ্বিগুণ করছে এবং তারা 785 কোটি টাকা এই এফএমসিজি বিজনেসেতে ইনভেস্ট করার জন্য প্ল্যান করছে। 3 নম্বর খবর, আদানি গ্রুপের এফএমসিজি আর্ম আদানি উইলমার লিমিটেড, তারা এই কথা শোনা যাচ্ছে যে $1 বিলিয়ন খরচ করবে 3টে বিজনেসকে অ্যাকুইজিশন করার জন্য। অ্যাটলিস্ট 3টে বিজনেস তারা অ্যাকুইজিশন করবে এবং সেগুলো সবই এফএমসিজি রিলেটেড, যেমন ধরুন স্পাইসেস, প্যাকেজড এডিবল ফুডস, তারপরে ধরুন রেডি টু কুক প্রোডাক্টস। তো এইরকম 3টে ব্র্যান্ড অ্যাটলিস্ট তারা অ্যাকোয়ার করবে এবং সেই কারণের জন্য তারা $1 বিলিয়ন টাকার সংস্থান করছে। 4 নম্বর খবর, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ তারা চেষ্টা চালাচ্ছে যে কিশলয় ফুডস যেটা কিনা একটা গুয়াহাটি বেসড এফএমসিজি প্রোডাক্ট, তার মেজরিটি স্টেকটাকে অ্যাকোয়ার করার জন্য, এবং তার জন্যে তারা 600 থেকে 700 কোটি টাকা ইনভেস্ট করার প্ল্যানিং করছে। এইবার প্রশ্ন হলো, এই বড় বড় বিজনেস সংস্থাগুলো আদানি, আম্বানি, টাটা, তারা এত এফএমসিজি বিজনেসের জন্য টাকা খরচা করছে কেন? এর পিছনে কারণ হলো ইন্ডিয়ার গ্রোথ প্রসপেক্ট। বর্তমান সময়তে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে ইকোনমি সেটা কিন্তু খুব ফাস্টলি গ্রো করছে, এবং এটা একটা প্রেডিকশান যে আগামী 2028 সাল নাগাদ ভারত পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই সময় তারা জাপান এবং জার্মানির ইকোনমিকেও ছাড়িয়ে যাবে এবং ভারতের টোটাল ইকোনমি ভ্যালু হবে $5 ট্রিলিয়ন। এইবার এই $5 ট্রিলিয়ন যদি ভারতের ইকোনমি হয়, তাহলে যে যে সেক্টরগুলো বেনিফিশিয়ারি হবে, মানে যারা এর থেকে বেনিফিট পাবে, তাদের মধ্যে একটা হলো এফএমসিজি সেক্টর। ইনভেস্টমেন্ট ব্যাংক ইউএসবির একটা ডেটা দেখাচ্ছে যে 2023 সালেতে ভারতেতে যে সমস্ত মানুষের ইনকাম, মানে অ্যানুয়াল ইনকাম $10,000 বেশি, অর্থাৎ আপনি যদি ভারতীয় মুদ্রায় দেখেন যে যাদের প্রতি বছর ইনকাম 8 লাখ টাকার বেশি, তার সংখ্যাটা হচ্ছে 40 মিলিয়ন, অর্থাৎ 4 কোটি। মানে 2023 সাল নাগাদ 4 কোটি মানুষের বছরে ইনকাম 8 লাখ টাকার বেশি। এবং তাদের আরেকটা ডেটা দেখাচ্ছে যে 2028 সাল নাগাদই এই যে মানুষের সংখ্যাটা যাদের অ্যানুয়াল ইনকাম 8 লাখের বেশি, সেটা প্রায় ডবলেরও বেশি হয়ে যাবে। তখন 88 মিলিয়ন, মানে 8.8 কোটি মানুষের অ্যানুয়াল ইনকাম 8 লাখ বা তার বেশি হবে। এবার আরেকটা ডেটা আপনাকে শো করি। লাস্ট ইয়ার বিএমআই, যেটা কিনা একটা ফিচ সলিউশন কোম্পানি, তারা যেটা প্রেডিক্ট করছে যে ইন্ডিয়ার যেটা হাউস হোল্ড স্পেন্ডিং পার ক্যাপিটা, সেইটা আর যেসব ডেভেলপিং কান্ট্রি আছে, যেমন ধরুন ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, তো তাদের থেকে কিন্তু ইন্ডিয়াতে সেটা বেশি হবে। আরেকটা ডেটা আপনাকে বলি, 2011-12 সালেতে রুরাল এরিয়াতে মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার, যেটাকে সংক্ষেপে বলা হয় MPCE, সেটা ছিল 1430 টাকা। এইবার সেইটাই 2023-এতে দেখা যাচ্ছে সেটা 3773 টাকা হয়ে গেছে। মানে MPCE অনেকটাই বেড়ে গেছে 2011 সালের তুলনায় 2023 সালে। এইবার আরবান এরিয়ার ক্ষেত্রে যদি দেখি যে 2011-12 সালেতে এই MPCE সেটা ছিল আপনার 2630 টাকা, এবং 2023 সালে সেই MPCE হয়ে গেছে 6459 টাকা। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই যে MPCE সেটা কিভাবে বাড়ছে। 10 বছরের মধ্যে প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। মানে 2.5 গুণ আপনার এই কনজামশন প্রোডাক্ট, এফএমসিজি প্রোডাক্ট, সেইটার খরচা কিন্তু বাড়ছে। এবং আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই যে খরচাটা হচ্ছে এফএমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে, এরও দুটো আইটেম ধরা, একটাকে বলা হয় ফুড আইটেম আর একটা হচ্ছে নন ফুড আইটেম। দেখা যাচ্ছে যে আগের সময়তে, মানে 2010-11 সালেতে যদি 100 টাকা টোটাল খরচা হতো, তার মধ্যে 52 টাকা আপনার ফুড প্রোডাক্টে খরচা হতো এবং বাকিটা নন ফুড আইটেমে খরচা হতো। কিন্তু সেটাই
2023 সালেতে এসে দেখা যাচ্ছে যে সেই 52 টাকাটা কমে গিয়ে 46 টাকা 38 পয়সা হয়ে গেছে। এবং এটা যেটা বলছি এটা হচ্ছে আপনার রুরাল সেক্টরেতে। ঠিক তেমনিভাবে একই ট্রেন্ড আপনি দেখতে পাবেন আরবান এরিয়াতেও। আরবান এরিয়াতে 2011 সালে প্রতি 100 টাকায় 42.62 টাকা আপনার ফুড প্রোডাক্টে খরচা হতো, যেটা কিনা 2023 সালেতে সেটা কমে গিয়ে হয়ে গেছে 39 টাকা 17 পয়সা। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা শিফট হয়ে গেছে, ফুড প্রোডাক্ট থেকে নন ফুড আইটেমেতে আরও বেশি বেশি করে খরচা হচ্ছে। এইবার এই নন ফুড আইটেমের মধ্যে কি আছে, যেমন ধরুন ক্লোদিং আছে, ফুটওয়্যার আছে, ট্রান্সপোর্ট আছে, এডুকেশন আছে, হেলথ আছে এবং এন্টারটেনমেন্ট আছে। এইবার আপনাকে একটা ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ডেটা দেখাই। এই ডেটাটা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পপুলেশনের 25.31% 0 থেকে 14 ইয়ার এজেতে আছে, মানে 14 বছর পর্যন্ত বয়সের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 25.31%। তারপর 15 থেকে 64 এই এজ গ্রুপ আছে 67.8% এবং 64 বছরের উপরে যেটা আছে তাদের পার্সেন্টেজ মাত্র 6.9%। তার মানে এখান থেকে কী বলা যাচ্ছে, ইন্ডিয়া ইজ স্টিল এ ইয়াং কান্ট্রি, কারণ এখানেতে ম্যাক্সিমাম লোকেরই বয়স 65 বছরের নিচে। এইবার ভাবুন যে কনজামশনটা কারা করে। আমি যে প্রোডাক্টগুলোর নাম আগেই নিলাম, যেসব এফএমসিজি প্রোডাক্টগুলোর কথা বলছি, সেগুলো কারা করে বেশি কনজামশন? যারা অল্প বয়সী, যারা মধ্যবয়সী, যারা ইয়াং, তারাই তো সবথেকে বেশি কনজামশন করে। তাহলে আমাদের দেশে যারা কনজামশনটা করবে তাদের সংখ্যাটা বেশি। তার মানে কি বলা যাচ্ছে যে আগামী দিনেতে একটা আমাদের জনসংখ্যার বড় অংশই কিন্তু এই কনজামশনটা করবে, সুতরাং কনজামশনের ডিমান্ডটাও বেশি বাড়বে। এইবার এই যে কনজামশন, সেই কনজামশনটার সুবিধাটা আরও বাড়িয়ে দিয়েছে কি, ইন্টারনেট পেনিট্রেশন। এবার আপনি যদি গ্রামেও থাকেন না, একদম গ্রামেতে, সেইখানেতেও আপনি চাইলে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে ফেলতে পারবেন, শুধুমাত্র ইন্টারনেট বা ই কমার্সের সাহায্যে আপনার হোম ডেলিভারি দিয়ে যাবে। ডিজিটাল ইকোনমি আছে, যেই কারণের জন্য আমরা ফোনপে করে যে কোনো জায়গাতে যেভাবে খুশি পেমেন্ট করে দিতে পারছি, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করে দিতে পারছি। সুতরাং এই যে ডিজিটাল ইকোনমি আর ইন্টারনেট পেনিট্রেশন, সেটাও কিন্তু আমাদের কনজামশনটাকে আরও ফস্টার করছে, মানে কনজামশনটাকে আরও কি বলবো স্মুথ করে দিচ্ছে। এইবার এতক্ষণ ধরে আপনাকে আমি যে এই কনজামশন সেগমেন্ট, এই কনজামশন সেগমেন্টের যে রোজি পিকচারটা দেখালাম, তো সেইখান থেকে যদি আপনাকে ভালো মুনাফা তুলতে হয় তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে কোথায় না, এই কনজামশন সেক্টরেতে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির স্টকেতে ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন টেলিকম তো আছেই, আপনাকে আমি বললামই, তো এই কারণের জন্য ধরুন রিলায়েন্স বা এয়ারটেল এই ধরনের কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপরে ধরুন এফএমসিজি প্রোডাক্ট আছে, এফএমসিজি মানেই বুঝতে পারছেন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, ডাবর, ব্রিটানিয়া, নেসলে, ম্যারিকো, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, টাটা কনজিউমার প্রোডাক্টস এরা আসে। তারপরে ধরুন হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স আছে। হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স মানে অনেক, এই ফ্যান, এই লাইট, এই ফ্রিজ, টিভি, এগুলো সব আসছে আপনার হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সে। তো সেইখানে তো বড় বড় কোম্পানি আছে। তারপর আসে পার্সোনাল কেয়ার সেগমেন্ট। পার্সোনাল কেয়ার মানে বুঝতেই পাচ্ছেন, দাঁত মাজা থেকে শুরু করে, মাথার তেল থেকে শুরু করে, গায়ের সাবান থেকে শুরু করে, ডিওড্রেন্ট, এগুলো সব আপনার আসছে পার্সোনাল কেয়ারে। তারপরে আসছে হোটেল অ্যান্ড রিসর্ট। টাকা থাকলেই আপনি এখানে ওখানে বেড়াতে যাবেন, তো সেখানে হোটেল অ্যান্ড রিসর্ট কোম্পানি সেগুলো ভালো ইমপ্রুভ করবে। তারপরে আসছে প্যাসেঞ্জার কার, মানুষ ঘুরলেই প্যাসেঞ্জার কার লাগবে, নামি দামি কোম্পানি আছে যারা প্যাসেঞ্জার কার বানায়, যেমন ধরুন মহিন্দ্রা বা এরকম প্যাসেঞ্জার কার থাকছে। টাটা মোটরস এরা আছে যারা কিনা ইউটিলিটি ভেহিকেলস এবং প্যাসেঞ্জার কার বানায়। তারপরে আপনার থাকছে প্রাইভেট কার এবং টু হুইলার, সেখানেও আপনার আছে মহিন্দ্রা আছে, টাটা আছে, এরকম আছে, মারুতি সুজুকি আছে। এরা কি আছে, এরা আপনার 4 হুইলার পার্সোনাল কারে আছে, তাছাড়া 2 হুইলার সেগমেন্টে বাজাজ, তারপরে আপনার হিরো, এরকম বিভিন্ন কোম্পানি আছে। তারপর এই সমস্ত জিনিস যেগুলো কিনবেন, সেগুলো কিনতে গেলে আপনার টাকা লাগবে, অনেক সময় ইএমআইতে কিনবেন, ফাইন্যান্স করতে হবে। ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি থেকে আপনি ইএমআই নিতে পারেন, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, এগুলো থাকছে। পেন্ট আছে বাড়ি তৈরি করার জন্য, এশিয়ান পেন্ট, বার্চার পেন্টস। জুয়েলারি আছে, বিশেষ করে আপনার ডিজাইনার জুয়েলারির জন্য তো নাম করা আছে আপনার তানিস্ক, তার মানে আপনার এসে আছে টাটা, টাইটান, এরকম বিভিন্ন মানে কনজামশন যদি আমি ভাবি, তার মানে একজন হাউস হোল্ডেতে এই সেক্টরগুলো আছে যেখানেতে কনজামশন করতে পারে। এবার আমি যেগুলো বললাম, এই এতগুলো কোম্পানির স্টক কি আপনি কিনতে পারবেন? কেনা সম্ভব না। তাহলে কি করতে পারি, একটা যদি মিউচুয়াল ফান্ড এইরকম থাকতো যারা কিনা এই থিমটার উপরে বেস করে একটা মিউচুয়াল ফান্ড বানাতো, মানে তাদের মিউচুয়াল ফান্ডেতে এই যে সেক্টরগুলোর কথা বললাম এই সেক্টরের এরকম 40-50টা কোম্পানি নিয়ে যদি একটা পোর্টফোলিও বানানো যেত মিউচুয়াল ফান্ডের,
তাহলে তো এই টোটাল যে গ্রোথ যেটার কথা আমি বলছি সেটাকে ক্যাপচার করা যেত। তো তেমন কি কিছু মিউচুয়াল ফান্ড আছে, অবশ্যই আছে। এবং এই থিমেটিক যে ফান্ডটা মানে কনজিউমার ফান্ড, এই ফান্ডের উপরে প্রায় 20-25টা মিউচুয়াল ফান্ড আছে। তাদের ভেতর থেকে আমি 3-4টে মিউচুয়াল ফান্ডের নাম বলতে পারি, কারণ যেই মিউচুয়াল ফান্ডগুলো আমি দেখলাম যে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে, তাদের নাম আপনাকে শো করছি, আপনি দেখুন। প্রথমে ধরুন 3 বছরে যদি আমি দেখি পারফরমেন্স, তো টপ 4টে যে কোম্পানি আছে তারা কারা? নিপন ইন্ডিয়া কনজিউমার ফান্ড, SBI কনজামশন অপরচুনিটি ফান্ড, মিরা অ্যাসেট গ্রেট কনজিউমার ফান্ড, টাটা ইন্ডিয়া কনজিউমার ফান্ড। এইবার যদি আমি 5 বছরে দেখি যে 5 বছরের যে রিটার্ন দিয়েছে তার মধ্যে ভালো কারা, তাহলে দেখা যাবে এই 4টে কোম্পানিই আছে। একটুখানি পজিশনটা রদল বদল হয়েছে, কিন্তু এগুলোই আছে। তারা কারা? SBI কনজিউমার ফান্ড, নিপন ইন্ডিয়া কনজামশন ফান্ড, মিরা অ্যাসেট গ্রেট কনজিউমার ফান্ড, টাটা ইন্ডিয়া কনজিউমার ফান্ড। তো সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে এই 4টে ফান্ডের নাম কিন্তু আবার এলো। তো এর মধ্যে থেকে আপনি দেখতে পারেন তাছাড়া আরও অনেকগুলো ভালো ফান্ডও আছে যেগুলো আমার এই লিস্টের মধ্যে নেই। আপনি যদি সার্চ করে নেন যে কনজিউমার এই যে থিম বা এই থিমের উপরে কোন কোন মিউচুয়াল ফান্ড আছে যারা কিনা এইটা প্রোভাইড করছে, আপনি তাদের নাম পেয়ে যাবেন। এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, দেখে মনে হলো যে এগুলো ভালো করেছে তো এর মধ্যে নিতেই পারেন, এগুলো খুব ভালো পারফর্ম করছে। এবং যদি আপনি রিটার্নগুলোও দেখেন, অ্যানুয়ালাইজ রিটার্ন তো দারুণ এসেছে। তো এই ক্যাটাগরির কথা আমি বলতে চেয়েছিলাম। তো আপনি এই মিউচুয়াল ফান্ডের কথা ভাবতে পারেন, কিন্তু এইটা বলার আগে একটা কথা আবার বলে নিই যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করবেন, প্রথমেই থিমেটিক বা সেক্টরাল ফান্ডে যাবেন না। প্রথমে বেসিক জিনিসগুলো দেখুন। বেসিক মানে প্রথমে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, মানে একদম লার্জ ক্যাপ দিয়ে স্টার্ট করব। প্রথমে লার্জ ক্যাপে কিছু ইনভেস্ট করব, তারপরে ফ্লেক্সি ক্যাপে যাব, তারপরে লার্জ অ্যান্ড মিড ক্যাপে যাব। সেইগুলো হয়ে গেলে যদি আমার তারপরেতেও যদি ইনভেস্ট করার ইচ্ছে থাকে তাহলে এইগুলোতে ইনভেস্ট করবেন। যদি অলরেডি আপনি সিজন ইনভেস্টার হন, অলরেডি 5-7 বছর ইনভেস্ট করেছেন, আপনার মোটামুটি মিউচুয়াল ফান্ডের আপস অ্যান্ড ডাউন সম্বন্ধে জানা আছে, তখন আপনি এই ধরনের মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। কারণ একটা প্রবলেম থাকে এই থিমেটিক বা সেক্টরাল ফান্ডে, যে যদি ধরুন এই যে আমি বললাম এত ভালো কথা বললাম, যদি ধরুন ইকোনমিটা ওই রকম গ্রো না করতে পারে তাহলে কি হবে? তাহলে সবার কনজামশনটা তো আবার ডাউন হয়ে যাবে না। লোকের হাতে কম টাকা থাকলে কনজামশন ডাউন হবে, তাহলে এই পুরো থিমের ভিতরে যে কোম্পানিগুলো আছে তাদের সবারই বিজনেস খারাপ চলবে। তাহলে কিন্তু আপনারও মিউচুয়াল ফান্ডেরও রিটার্ন ভালো দিবে না। কিন্তু যখন আপনি একটা ইকুইটি যেমন ধরুন লার্জ ক্যাপে করছেন, সেখানে শুধু কনজামশন না, সেখানে আরও বিভিন্ন ধরনের স্টক থাকে। যেমন ধরুন সেখানে আইটি থাকে, বিল্ডিং কোম্পানি থাকে, সেখানে কি হবে? সেখানে পুরো ডাইভার্সিফাইড থাকে। এখানে যেমন একটা থিম, সেখানে টোটাল ইকোনমি নিয়ে আছে, সেখানে আরও অনেক কোম্পানিতে ইনভেস্ট করা হয়। তো সেই কারণের জন্য সেইগুলোতে প্রথমে ইনভেস্ট করবেন। সেইগুলো হয়ে যাওয়ার পর আপনি যদি অ্যাডিশনাল ইনভেস্ট করতে চান তাহলে এই ধরনের থিমেটিক ফান্ডেতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন।